আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশের মধ্যে কৃষিকাজটা একটু শুরু করেছিলাম। তাদের মধ্যে ধান চাষ এবং পাট চাষ, এই ধান এবং পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, তাদের উন্নত বীজের নাম এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ধান ও পাট চাষ হয় এবং পশ্চিমবঙ্গে ধান এবং পাট চাষে কী কী সমস্যা দেখা দেয় এবং সেই সব সমস্যার সমাধানের উপায়, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের চা চাষ নিয়ে একটু আলোচনা করব। কোথায় কোথায় চা চাষ হচ্ছে, চা চাষের ইতিহাস, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, পশ্চিমবঙ্গে চা চাষের উন্নতির কারণ এবং কী কী সমস্যা দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গ সরকার সেই সমস্যা সমাধানের জন্য কি কি ব্যবস্থা নিয়েছে, কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। তো দেখো, চায়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থিয়া সাইনেনসিস। চা এক ধরনের চিরহরিৎ শ্রেণীর উদ্ভিদ এবং চা হচ্ছে বিশ্বের প্রাচীনতম এবং সর্বপ্রধান পানীয় ও বাগিচা ফসল। চা হচ্ছে পানীয় এবং বাগিচা ফসল। চা কিন্তু ধান এবং পাট চাষের মতো নয়, মানে ধান যেমন আমাদের খাদ্যশস্য, ঠিক সেরকম চা খাদ্যশস্য নয়, চা হচ্ছে পানীয় ফসল। চা আমরা পানীয় রূপেই ব্যবহার করি, তাই তো? দেখো, চায়ের কিছু গুরুত্ব এবং ব্যবহার আমরা একটু জানবো, যে চা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন এবং চা কি কি কাজে আমরা ব্যবহার করি, এগুলো একটু আমরা জানবো। দেখো, চা হচ্ছে ট্যানিক অ্যাসিড যুক্ত এবং মাদক বর্জিত, এর মধ্যে কোনো মাদক দ্রব্য নেই এবং মৃদু উত্তেজক পানীয়। তো এই পানীয় পান করলে মানুষের অনেকটা ক্লান্তি এবং অবসাদ দূর হয়ে যায় চা পান করাতে। চা পাতা থেকে ট্যানিন নামে এক ধরনের উপক্ষার পাওয়া যায়, তো সেটা আমাদের চামড়া শোধন করতে সাহায্য করে এবং চা গাছের বীজ থেকে ক্যাফিন, সেটাও আমাদের নানা কাজে লাগে। তো এই ব্যবহারগুলো একটু তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে। চা বীজ থেকে যে রস নিঃসৃত হয় আর কি, চা বীজ থেকে যে বললাম ক্যাফিন পাওয়া যাচ্ছে, তো সেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের সাবান, প্রসাধনী দ্রব্য, সুগন্ধি এসব তৈরি করা হয়। আর চা পাতা আমাদের রক্তচাপ বৃদ্ধিতে এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করতেও সাহায্য করে। তো চা পাতা ভেষজ ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি এবং চা পাতা থেকে ভিটামিন এ এবং ভিটামিন সিও তৈরি হয়। তো এই হচ্ছে চায়ের ব্যবহার, মানে চায়ের গুরুত্ব এটা। তো চায়ের গুরুত্বটা তোমরা একটু ভালো করে পড়বে। তারপর দেখো, চা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় পার্বত্য অঞ্চলে চাষ করা হয় এবং এই চায়ের বিশ্বজোড়া একটা বাজার আছে। চায়ের চাহিদা খুব বেশি, মানুষ চায়ের ব্যবহার চায়ের ব্যবহারও খুব বেশি। তো সেজন্যেই চীন, ভারত, শ্রীলঙ্কা এসব দেশগুলো বহির্বিশ্বে চা রপ্তানি করে প্রচুর পরিমাণে মুদ্রা অর্জন করে। তো সেই জন্যেই চাকে সোনালী পানীয় বলে, সোনালী পানীয় বা গোল্ডেন বিভারেজও বলা হয় চাকে। সোনালী পানীয় কথাটির অর্থ হচ্ছে গোল্ডেন বিভারেজ। তো এরকম তোমাদের 2 নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারে যে সোনালী পানীয় কাকে এবং কেন বলে। তো তোমরা তখন বলবে যে চাকে সোনালী পানীয় বলা হয় কারণ চা বহির্বিশ্বে রপ্তানি করে বিভিন্ন দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তো সেজন্যই চাকে বলা হচ্ছে সোনালী পানীয়। দেখো, চা কিন্তু বিভিন্ন ধরনের হয়, মানে চা প্রস্তুত করার প্রণালী অনুসারে চাকে আবার 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কালো চা, সবুজ চা, স্টক চা, ওলং চা এবং ইয়ারবা মাটে নামে এক ধরনের চা আর কি। তো কালো চাটা কি? কালো চা হচ্ছে গাছের পাতাটাকে, মানে চা পাতাটাকে শুকিয়ে নেওয়া হয়, রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নেওয়া হয় এবং সেটাকে গেঁজিয়ে
সেটাকে ছেঁকে আবার চালুনিতে ছেঁকে কালো রঙের এক ধরনের চা তৈরি করা হয়, তো সেটাকে কালো চা বলা হয়। এই চাটা ভারতে খুবই প্রচলিত আর কি, ভারতে এই চা ব্যবহার করা হয় এবং বিশ্বে বহির্বিশ্বে ভারত ছাড়া বিশ্বে এই চাটা সর্বাধিক প্রচলিত, কালো চাটা। তারপর দেখো সবুজ চা। সবুজ চাটা কি? সবুজ চা কিন্তু সেকা হয় না, মানে কালো চাটা কি হচ্ছিল, ওটাকে গেঁজিয়ে আগুনে সেকা হচ্ছিল, কিন্তু সবুজ চাটাকে সেকা হয় না, সেটাকে রোদে শুকানো হয়, শুধু রোদে শুকিয়ে এই সবুজ চাটা তৈরি করা হয়। এই চা চীনে খুব বেশি জনপ্রিয়, চীনে এই চাটা বেশি ব্যবহার করা হয় এবং অন্যান্য দেশেও যেমন ভারতেও এই প্রচলনটা বর্তমানে বাড়ছে আর কি সবুজ চায়ের। তারপর দেখো লেখা আছে স্টক চা। স্টক চাটা কি? স্টক চা হচ্ছে চা পাতাটাকে গুঁড়ো করে তার সঙ্গে মাখন এবং বিভিন্ন ধরনের মশলা মিশ্রিত করে তার চাটাকে মানে চায়ের গুণমানটাকে আরও বাড়িয়ে দেওয়া হয় এবং এই মাখন মশলা এসব মিশিয়ে চাটাকে জমাটবদ্ধ করা হয় এবং এই জমাটবদ্ধ যে চা সেটা একটা ইটের আকৃতির তৈরি করা হয়, সেটাকে বলা হয় স্টক চা। এই চাটা রাশিয়ায় খুব প্রচলিত। তো কোন চা কোন দেশে বেশি প্রচলিত এটা তোমরা ভালো করে মনে রাখবে। তারপর দেখো লেখা আছে ওলং চা। ওলং চাটা কি? ওলং চাটা হচ্ছে এটাকেও তাই চা পাতাটাকে গেঁজিয়ে তার মানটাকে বৃদ্ধি করা হয় এবং এর সুগন্ধিটাকে বাড়ানো হয়, এটাই হচ্ছে ওলং চা। এই ওলং চা তাইওয়ানে খুবই প্রচলিত। তারপর দেখো আছে ইয়ারবা মাটে। ইয়ারবা মাটে হচ্ছে প্যারাগুয়েতে ইয়ারবা মাটে নামে এক ধরনের উদ্ভিদের পাতা থাকে, তো সেই উদ্ভিদের পাতা গুঁড়ো করে এবং তার ঔষধি গুণ যুক্ত করা হয় আর কি, আরও অনেক ঔষধি মেশানো হয়, তো সেই চাটা হচ্ছে ইয়ারবা মাটে চা। তো ইয়ারবা মাটেটাই হচ্ছে একটা বন্য উদ্ভিদ আর কি, সেই উদ্ভিদের পাতাটা থেকেই ইয়ারবা মাটে চাটা প্রস্তুত করা হচ্ছে। তো এই হলো চায়ের বিভিন্ন শ্রেণী বিভাগ। দেখো চা গবেষণাগার কোথায় অবস্থিত এটা আমাদেরকে মনে রাখতে হবে। অসমের জোরহাটে চা গবেষণাগার অবস্থিত। অসমের জোরহাট। এবং চা নিলাম কেন্দ্র শিলিগুড়ি এবং কলকাতাতেই রয়েছে চা নিলাম কেন্দ্র, শিলিগুড়ি ও কলকাতা, এটাও তোমরা মনে রাখবে। আর সর্বাধিক চা রপ্তানি করে কলকাতা বন্দর, এটাও তোমরা মনে রাখবে। তারপর দেখো আমরা চায়ের একটা ইতিহাস আছে, সেটা একটু আমরা জানবো। তার আগে আমরা বলে নিই যে ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর হচ্ছে কলকাতা, এটা মনে রাখবে। ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর হচ্ছে কলকাতা। চা চাষের ইতিহাসটা আমরা একটু জেনে নিই। দেখো চা চাষ কিন্তু যখন ইংরেজরা ভারতে ছিল সেই সময় থেকেই পশ্চিমবঙ্গে চা চাষ শুরু হয় আর কি। 1840 সালে দার্জিলিংয়ের সুপারিনটেন্ডেন্ট ডক্টর ক্যাম্পবেল প্রথম দার্জিলিংয়ে চা চাষের উদ্যোগ নেন আর কি। যে তিনি তখন বুঝতে পারেন যে দার্জিলিংয়ের যে পরিবেশটা সেই আবহাওয়ায় চা চাষ খুব ভালো হবে এবং তারই উদ্যোগে চা চাষ প্রথম শুরু হয় দার্জিলিংয়ে। তারপরে 1843 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে চা চাষ শুরু হয়। তারপরে দার্জিলিংয়ে প্রথমে চা চাষ শুরু হয়, তারপরে তার অনেক পরে তরাই এবং ডুয়ার্স অঞ্চলে চা চাষ শুরু হয়। এই অঞ্চলটা হচ্ছে দার্জিলিং পার্বত্য অঞ্চল, তাই তো? এই অঞ্চলটা দার্জিলিং পার্বত্য অঞ্চল। এখানে মাঝখান দিয়ে গেছে তিস্তা নদী, এই দিকটা হচ্ছে ডুয়ার্স এবং এই দিকটা হচ্ছে তরাই অঞ্চল। ডান দিকটাকে বলা হয় ডুয়ার্স এবং বাম দিকটাকে বলা হয় তরাই অঞ্চল, তিস্তা নদী। তো এই অঞ্চলে তরাই এবং ডুয়ার্স অঞ্চলে তার অনেক পরে চা চাষ শুরু হয়। বর্তমানে কিন্তু এই পশ্চিমবঙ্গের যে পশ্চিমের মালভূমি অঞ্চল আছে, যেমন অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, এই অঞ্চলগুলোতেও এখন চা চাষ শুরু হয়েছে। এটা বর্তমানে হয়েছে, এটা কিন্তু আগে হতো না। মানে পশ্চিমের মালভূমি অঞ্চলটাতে কিন্তু আগে চা চাষ হতো না, এখন হচ্ছে। তো এই হলো চা চাষের একটা ইতিহাস এবং পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চলগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো পশ্চিমবঙ্গে ওই যে বললাম দার্জিলিং পার্বত্য অঞ্চলে চা চাষ হয় এবং তরাই ও ডুয়ার্স অঞ্চলে চা চাষ হচ্ছে। আর বর্তমানে পশ্চিমে
মালভূমি অঞ্চল, যেটা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল, যেমন অযোধ্যা পার্বত্য অঞ্চল, অযোধ্যা পাহাড় এবং শুশুনিয়া পাহাড়, সেখানে চা চাষ শুরু হয়েছে। দেখো, দার্জিলিং পার্বত্য অঞ্চলের যে চাষ হয় সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট চা। দার্জিলিংয়ের চা হচ্ছে পৃথিবী বিখ্যাত চা, সুগন্ধির জন্য এই চা খুবই বিখ্যাত। তো এই অঞ্চলে দেখো কয়েকটা যে চা চাষের যে বাগান, সেগুলো নামগুলো আমরা একটু জানবো। দেখো, হ্যাপি ভ্যালি, সুকিয়া পোখরি, কার্শিয়াং, বিজনবাড়ি, বাদামতলা, মকাইবাড়ি, এগুলো হচ্ছে দার্জিলিংয়ের চা বাগান আর কি। তো এই দার্জিলিংয়ের 90 থেকে 200 মিটার উচ্চতার মধ্যে মোট 17,000 হেক্টর জমিতে, মানে প্রায় 17,000 হেক্টর জমিতে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চা চাষ করা হয়। আর তারপর বাগানগুলোর নাম আমি বললাম, হ্যাপি ভ্যালি, সুকিয়া পোখরি, কার্শিয়াং, বিজনবাড়ি, এগুলো। তারপর দেখো, তরাই এবং ডুয়ার্স অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে ডুয়ার্স, এই দিকটা হচ্ছে তরাই। তো ডুয়ার্সে কয়েকটা চা বাগান হচ্ছে, মানে চা উৎপাদক অঞ্চল হচ্ছে মাল, চালসা, নাগারকাটা, মাদারিহাট, জয়ন্তী, কুমারগ্রাম, এগুলো। এবং এই যে তিস্তা নদীর এই অঞ্চলটা হচ্ছে তরাই অঞ্চল। এই অঞ্চলের কয়েকটা চা উৎপাদক অঞ্চল হচ্ছে শিলিগুড়ি, আলুয়াবাড়ি, গরুয়াথান এবং জলপাইগুড়ির কিছু অঞ্চলে চা চাষ করা হয়। তারপর বর্তমানে আমি ওই যে বললাম, এই অযোধ্যা পাহাড়, মানে পশ্চিমের মালভূমি অঞ্চলে অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, এই অঞ্চলগুলোতেও চা চাষ করা হয়, তাই তো। এখন আমরা পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানবো। দেখো, অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে আছে একটা প্রাকৃতিক পরিবেশ আছে আর একটা অর্থনৈতিক পরিবেশ। তো এই দুটোই আমরা আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে, দেখো, প্রথমেই জলবায়ু, মানে কীরকম জলবায়ুতে চা চাষ ভালো হয়। জলবায়ুর মধ্যে আমরা দেখো জানবো যে কীরকম বৃষ্টিপাত, কীরকম উষ্ণতা, কীরকম আর্দ্রতা প্রয়োজন চা চাষের জন্য, তাই তো। তো জলবায়ুর মধ্যে এই সবগুলোই আছে। তো দেখো, জলবায়ু কীরকম প্রয়োজন চা চাষের জন্য। চা উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় এবং উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুর ফসল, তাই তো। তো এই চা চাষের জন্য দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া আদর্শ। তো প্রায় 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চা চাষের জন্য প্রয়োজন। তো উষ্ণতা, মানে জলবায়ুর মধ্যেই তোমরা আর একটা পয়েন্ট দেবে, উষ্ণতা বলে, তারপর বৃষ্টিপাত, তারপর আর্দ্রতা। তো কোনটা কীরকম প্রয়োজন তারপর সেটা তোমরা লিখবে, এরকম যদি কোশ্চেন আসে। তো দেখো, চা চাষের জন্য 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে শীতকালে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও চা চাষ হয় আর কি। তবে 16 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতা যদি হয়ে যায় তাহলে সেটা চা চাষের পক্ষে বেশ ক্ষতিকর। তবে গ্রীষ্মকালে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিন্তু চায়ের জন্য ভালো, মানে সেই উষ্ণতায়, মানে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চায়ের ফলন ভালো হয়। তারপর বৃষ্টিপাত, কীরকম বৃষ্টিপাত প্রয়োজন। চা যেহেতু চিরহরিত প্রকৃতির উদ্ভিদ, তাই 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত চা চাষের জন্য আদর্শ। খরা এবং শুষ্ক আবহাওয়া চা চাষের পক্ষে কিন্তু ক্ষতিকর। তো তাহলে চা চাষের জন্য 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত আদর্শ, এবং প্রতি মাসের বৃষ্টিপাত চা চাষের পক্ষে খুবই উপকারী। এবং কীরকম আর্দ্রতা প্রয়োজন চা চাষের জন্য। দেখো, চা চাষে উচ্চ আর্দ্রতা থাকা অবশ্যই দরকার, মানে আবহাওয়াটা একটু আর্দ্র থাকলে খুবই ভালো হয়। তবে এই শিশির, কুয়াশা এবং তুষারপাত যদি হয় তাহলে সেটা কিন্তু চা চাষের ক্ষতি করে দেয়। আবার একটানা যদি 10 দিনের বেশি তুষারপাত হয়ে যায় তাহলে চা চাষ খুবই ক্ষতির মুখে পড়ে আর কি, খুবই ক্ষতিগ্রস্ত হয়। তবে বৃষ্টিপাতটা চা চাষের জন্য প্রয়োজন। এরপর আমরা দেখব যে 2 নম্বর পয়েন্ট আছে, দেখো, ছায়া প্রদানকারী বৃক্ষ। এটা কেন প্রয়োজন। দেখো, চা চাষ কিন্তু খুবই রোদ সহ্য করতে পারে না, মানে খুবই সূর্যালোক সহ্য করতে পারে না। তো চা চাষে উষ্ণতা প্রয়োজন হয় ঠিকই, কিন্তু বেশি রোদ সহ্য করতে পারে না। তো সেই জন্যে চা বাগানে মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃক্ষ, বড় বড় বৃক্ষ লাগানো হয়, যেগুলো চা গাছকে ছায়া প্রদান করে আর কি। তো সেই জন্যে চা চাষ ভালো হয়, বড় পাতাযুক্ত গাছ লাগানো হয় চা বাগানগুলোতে আর কি।
তো তার ফলে চায়ের ফলন ভালো হয়। তারপর আমরা জানবো যে মাটি, চা চাষের জন্য কীরকম মাটি প্রয়োজন। তো দেখো, চা চাষের জন্য লোহা এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি প্রয়োজন। এই মাটি হচ্ছে চা চাষের জন্য আদর্শ। তবে জৈব পদার্থ সমৃদ্ধ অম্লধর্মী পর্জল মাটিতেও চা চাষ করা হয়, যেটা ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ হবে সেরকম মাটি। তারপর কীরকম জমি প্রয়োজন চা চাষের জন্য। দেখো, চা চাষে বৃষ্টিপাত প্রয়োজন ঠিকই, মানে 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত প্রয়োজন। তবে চা গাছে জল জমে থাকা খুবই ক্ষতিকর, মানে চা গাছে যদি জল জমে থাকে তাহলে চায়ের খুবই ক্ষতি হয়। যেরকম দেখো, আমরা যখন ধান পড়ছিলাম তখন ধান সম্পর্কে জানলাম যে ধান চাষের জন্য জমিতে জল জমে থাকা খুবই উপকার, তাই না? ধান চাষ ভালো হয়। কিন্তু চা চাষের ক্ষেত্রে সেটা উল্টো। তো চা চাষের জন্য ওই জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমির প্রয়োজন, ঢালু জমি এবং জল নিকাশি ব্যবস্থা থাকবে, যাতে বৃষ্টি হবে ঠিকই, কিন্তু বৃষ্টির জলটা গাছের গোড়ায় জমে থাকবে না, সেটা বেরিয়ে চলে যাবে। তো সেরকম জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমির প্রয়োজন, ঢালু জমির প্রয়োজন হয়। তো সেই জন্যই পর্বতের পাদদেশে যেহেতু জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমি আছে, সেখানেই ধাপ কেটে কেটে চা চাষ করা হয়, উন্নত মানের চা চাষ করা হয় আর কি। তারপর দেখো, অর্থনৈতিক পরিবেশের মধ্যে আছে, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এগুলো আমরা জানলাম চা চাষের প্রাকৃতিক পরিবেশ, কীরকম প্রাকৃতিক পরিবেশ থাকা দরকার। এবার আমরা জানবো যে অর্থনৈতিক পরিবেশ কীরকম থাকা দরকার। তো প্রথমে আছে দেখো শ্রমিক। তো চা চাষ করা, তারপর চা গাছের পাতা ছাঁটাই করা, চা গাছের পাতা তোলা, সেগুলোকে আবার কারখানায় নিয়ে যাওয়া, সেগুলোকে আবার মানে শুকনো করা, ঝাড়াই করা, সেগুলোকে আবার চালনি দিয়ে চালা, এইসব কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। তারপর দেখো মূলধন। চা চাষ কিন্তু খুব চা চাষে মূলধনের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের বড় বড় যন্ত্রপাতি এবং চা যে বাগানগুলো, সেগুলো পরিচর্যার জন্য মূলধনের খুবই প্রয়োজন হয়, এবং বিভিন্ন ধরনের সার, কীটনাশক পদার্থ এইসবের জন্য মূলধনের প্রয়োজন। তারপর দেখো পরিবহন ব্যবস্থা। চা হচ্ছে একটা রপ্তানি ভিত্তিক বাণিজ্যিক ফসল, তাই তো? তো এই চা যত বিদেশে এবং ভারতেই রপ্তানি করা হবে, মানে যেখানে চাষ হচ্ছে সেখান থেকে বাইরে চা বিক্রি করা হবে, ততই এই চা চাষ তার জন্য বেশি ভালো হবে আর কি। তো আর এই চা রপ্তানি করার জন্য কি দরকার? সব থেকে বেশি দরকার হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নতি খুব দরকার চা রপ্তানির জন্য, তাই তো? এই মানে চা উৎপাদক অঞ্চল থেকে দেশের যে বাজারগুলো, সেই বাজারে সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করা দরকার। আর সেই যোগসূত্র স্থাপন করা তখনই সম্ভব হবে যখন সেই অঞ্চলে পরিবহন ব্যবস্থা উন্নত হবে। তো চা চাষের জন্য পরিবহন ব্যবস্থা খুবই দরকার আর কি। তারপর দেখো, আমি লিখেছি পরের পয়েন্ট হচ্ছে সহায়ক শিল্প। সহায়ক শিল্প হচ্ছে এই যে চাটাকে পরিবহন করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে, তো তার জন্য তার আগে চাটাকে বাক্সবন্দি করা দরকার, তাই তো? তো তার জন্য ওই যে কাঠ চেরাই করা, সেটা থেকে প্লাইউড তৈরি করা, প্যাকিং করা, এগুলো খুব দরকার। তো চায়ের ওপর ভিত্তি করে এই কাঠ শিল্পটাও কিন্তু গড়ে উঠেছে। তো এই সহায়ক শিল্পগুলো যদি না থাকে তাহলে কিন্তু চাষ করা অতটা ভালো হবে না। তো চা চাষের জন্য এসব সহায়ক শিল্প কিন্তু প্রয়োজন, এসব সহায়ক শিল্পগুলো কিন্তু থাকা আবশ্যক, তাই তো? তো এই হলো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, মানে অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ। এরপর আমরা জানবো যে পশ্চিমবঙ্গে চা চাষের উন্নতির কারণ কি। এটা তো আমরা জানলাম চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এখন আমরা জানবো যে পশ্চিমবঙ্গে চা চাষের উন্নতির কারণ। চা চাষে উন্নতির কারণ দেখো, যে পয়েন্টগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই পয়েন্টগুলো এখানে আমরা লিখতে পারবো, বলতে পারবো, তবে একটু ঘুরিয়ে লিখতে হবে আমাদেরকে।
যেমন দেখো প্রথমেই চা চাষের মানে পশ্চিমবঙ্গে চা চাষের প্রথম কারণ হচ্ছে একটা ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণ বলতে যে ইংরেজরা যখন ভারতে ছিল ঠিক তখন থেকেই পশ্চিমবঙ্গে চা চাষ করার একটা পরিকল্পনা গৃহীত হয়। তখন থেকেই পশ্চিমবঙ্গে চা চাষ করা হচ্ছে এবং চায়ের মান খুব ভালো, চায়ের গুণগত মানও খুব ভালো এবং চায়ের উৎপাদনও খুব বেশি। পশ্চিমবঙ্গ চা উৎপাদনে 5ম স্থান অধিকার করে, তাই তো। তো যেহেতু এটা ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন থেকেই অনুকূল ভৌগোলিক পরিবেশের জন্য এবং মাটির সুবিধার জন্য, তারপর পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য এখানে বিভিন্ন কলকারখানা স্থাপনের জন্য এখানে চা চাষ করা হচ্ছে। তো এটা হচ্ছে একটা ঐতিহাসিক কারণ চা চাষের উন্নতির। পরে আমরা জানবো যে নেক্সট কারণ হচ্ছে প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ, যেগুলো আমরা এই যে এখানে আগে আলোচনা করলাম সেই পয়েন্টগুলো এখানে আমরা বলতে পারবো। মানে তোমাদেরকে এখানে দেখো বুঝতে হবে চা চাষের ভৌগোলিক পরিবেশ এবং পশ্চিমবঙ্গে চা চাষের উন্নতির কারণ, এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটা অ্যান্সার যদি তোমরা ভালো করে করো তারপর নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারবে। মানে একটাই অ্যান্সার তোমরা ভালো করে বুঝে পড়বে আর কি, ভালো করে বুঝে নেবে বিষয়টা, তারপর তোমরা নিজেরাই কিন্তু নিজের ভাষায় সেটাকে লিখবে। তো দেখো প্রথমে হচ্ছে প্রাকৃতিক কারণ, প্রথমে হচ্ছে অনুকূল জলবায়ু। তো অনুকূল জলবায়ুতে আমরা বললাম যে 150 থেকে 200 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রার প্রয়োজন এবং আর্দ্র জলবায়ুর প্রয়োজন চা চাষের জন্য, তাই তো। আর এরকম জলবায়ু পশ্চিমবঙ্গে দেখা যায়। পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চলগুলো এবং তরাই ও ডুয়ার্স অঞ্চলে ঠিক এরকমই জলবায়ু বিরাজ করায় পশ্চিমবঙ্গে চা চাষ উন্নতি লাভ করেছে। তাহলে দেখো একটা পয়েন্ট আমরা যদি বুঝে নিই তাহলে সেটা আমরা নিজের মতো করে লিখতে পারবো, তাই তো। তারপর দেখো উর্বর মাটি, পশ্চিমবঙ্গের জন্য উর্বর দোআঁশ মাটি প্রয়োজন, লোহা এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ মাটি প্রয়োজন, তাই তো চা চাষের জন্য আর কি। সরি, এই পয়েন্টটা একটু আমি গুলিয়ে দিলাম, আবার বলছি। দেখো চা চাষের জন্য ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এবং লোহা সমৃদ্ধ অম্লধর্মী মাটির প্রয়োজন, যেটা পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে এরকম উর্বর মাটি দেখা যায়। আর সেই জন্যে পশ্চিমবঙ্গে চা চাষ উন্নতি লাভ করেছে। এবং এই মাটিতে এই যে ছায়া প্রদানকারী বৃক্ষ সেগুলোও তৈরি করা হচ্ছে, মানে ছায়া প্রদানকারী বৃক্ষগুলোও লাগানো হচ্ছে। তো তার ফলে চা চাষ উন্নতি লাভ করছে। তারপর দেখো এই যে চা চাষের জন্য আমি বললাম ঢালু জমি, ঢালু জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমির প্রয়োজন চা চাষের জন্য, যেটা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং এই যে পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়, অযোধ্যা পাহাড়, এখানে এরকম ঢালু জমি দেখা যাচ্ছে, ঢালু জমি রয়েছে জল নিকাশি ব্যবস্থাযুক্ত, তো যার ফলে পশ্চিমবঙ্গে চা চাষ উন্নতি লাভ করেছে। তারপর অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা দেখো প্রথমে শ্রমিক, সুলভে দক্ষ শ্রমিক পাওয়া যায়। পশ্চিমবঙ্গ যেহেতু ঘন জনবসতিপূর্ণ একটা রাজ্য, সেজন্য এখানে শ্রমিকের অভাব হয় না, দক্ষ শ্রমিক এখানে সুলভেই পাওয়া যায়। তো এটা হচ্ছে আর একটা কারণ, পশ্চিমবঙ্গে চা চাষের উন্নতির আর একটা কারণ। আর তারপর অর্থনৈতিক কারণের মধ্যে আরেকটা আছে মূলধন। দেখো চা চাষের জন্য মূলধনের তো খুবই প্রয়োজন, আমি বললাম মূলধন কেন প্রয়োজন। তো পশ্চিমবঙ্গ সরকার চা চাষের জন্য খুবই আগ্রহী এবং প্রাচীনকাল থেকে এই যে ঐতিহাসিক কারণ যেখানে বললাম সেখানেও কিন্তু ব্রিটিশ যে বণিকরা, ব্যবসায়ীরা, তারা এই চা চাষের জন্য মূলধন বিনিয়োগ করত, বর্তমানেও তাই। তো এই মূলধন পাওয়ার সুবিধা থাকার জন্য পশ্চিমবঙ্গে চা চাষ উন্নতি লাভ করেছে। আর পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা মানে সড়ক এবং বন্দরের, এই যে কলকাতা বন্দর রয়েছে এখানে, তো তার ফলে কিন্তু এই যে চা সেটা ভারতের অন্যান্য রাজ্যে এবং বহির্বিশ্বে রপ্তানি করার একটা সুবিধা রয়েছে পরিবহন ব্যবস্থা উন্নতি হওয়ার জন্য। তো যার জন্য পশ্চিমবঙ্গে চা চাষ ভালো হয়। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট আমরা বলবো যে চাহিদা, সহায়ক শিল্পটা এখানে না বলে আমরা বলবো যে চাহিদা। দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চায়ের চাহিদা কিন্তু খুব বেশি, মানে শুধু ভারতে নয় বহির্বিশ্বেও দার্জিলিংয়ের চা খুবই বিখ্যাত, মানে সুগন্ধির জন্য এই চা খুবই বিখ্যাত। তো সেই জন্যই এই চায়ের বিশেষ চাহিদা থাকায় পশ্চিমবঙ্গে চা চাষ উন্নতি লাভ করেছে। তো এই হলো পশ্চিমবঙ্গের চা চাষের উন্নতির কারণ। এখন আমরা চা চাষের কিছু সমস্যার কথা আমরা জানবো। পশ্চিমবঙ্গে চা চাষের সমস্যা, কি কি সমস্যা দেখা দিচ্ছে।
পশ্চিমবঙ্গে চা চাষের সমস্যা। দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চলে চা চাষ উন্নতি লাভ করেছে এবং চা চাষ উন্নতি লাভ করলেও এখানে চা চাষের বেশ কিছু সমস্যাও দেখা দিচ্ছে। যেমন এখানকার যে বাগিচাগুলো, চা বাগানগুলোর আয়তনটা কিন্তু খুব ছোট, মানে পুরনো পদ্ধতিতেই এখনো পর্যন্ত চা চাষ করা হচ্ছে। তো তার ফলে হেক্টর প্রতি উৎপাদনও কমে যাচ্ছে। চা চাষের পরিমাণ অন্যান্য দেশের তুলনায়, যেমন শ্রীলঙ্কা, কেনিয়ার এসবের তুলনায় চা চাষের পরিমাণ এবং গুণমানও কম। তারপর দেখো, ভারতে মানে এই যে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, এখানে প্রায়ই ধস, ভূমিকম্প, মাটি ক্ষয়, মৃত্তিকা ক্ষয় এইসব সমস্যা দেখা যায়। তো তার ফলে এখানকার চায়ের ফলনটা কমে যাচ্ছে। তারপর দেখো, এখানকার যে শ্রমিকেরা নিম্ন মজুরিতে কাজ করার ফলে প্রায়ই ধর্মঘট এবং শ্রমিক মালিক বিরোধ হয়ে থাকে এখানে। তো এটা হচ্ছে আর একটা কারণ পশ্চিমবঙ্গের চা চাষের সমস্যা আর একটা। তারপরে এই চা শিল্পটা বর্তমানে একটা রুগ্ন শিল্পতেও পরিণত হয়েছে, যেহেতু এই শিল্পে পুরনো যন্ত্রপাতিতেই চাষ করা হচ্ছে, পুরনো পদ্ধতিই চাষ করা হচ্ছে। তো সেই জন্য একটা রুগ্ন শিল্পে পরিণত হয়েছে, যার ফলে চা চাষের সমস্যা দেখা দিচ্ছে। তবে এইসব সমস্যা দেখা দিলেও পশ্চিমবঙ্গের চা চাষ কিন্তু বেশ উন্নত। আর পশ্চিমবঙ্গ সরকারও এই চা চাষের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন ওই যে বললাম, কলকাতায় চায়ের ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর কলকাতার একটা অবস্থান। আর চা গবেষণাগার স্থাপন করা, তারপরে শিলিগুড়ি এবং কলকাতায় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং কলকাতা বন্দর মারফত চা বিভিন্ন দেশে এবং ভারতে রপ্তানি করা হচ্ছে। তো এইসবের দ্বারা ভারত সরকার এই চা চাষটাকে, মানে চা চাষ যাতে ভালো হয় তার জন্য উৎসাহ দান করছে। তো তোমরা এখান থেকে এই যে চায়ের বিভিন্ন শ্রেণী, চায়ের বিজ্ঞানসম্মত নাম, সোনালী পানীয় কাকে এবং কেন বলা হয়, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং পশ্চিমবঙ্গে চা চাষের উন্নতির কারণ, এই দুটোর মধ্যে একটাই অ্যান্সার, এটা একটাই ভালো করে বুঝে পড়বে। তারপর চা গবেষণাগার কোথায় কোথায় অবস্থিত, কোথায় চা নিলাম কেন্দ্র অবস্থিত, তারপর চা চাষের কি সমস্যা দেখা দিচ্ছে, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পশ্চিমবঙ্গের শিল্প শুরু করব। পশ্চিমবঙ্গের শিল্পের মধ্যে খনিজ ভিত্তিক যে ধাতব শিল্প, লৌহ ইস্পাত শিল্প, সেটা আমরা ইনশাল্লাহ শুরু করব। এই চ্যাপ্টারে কিছু বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি আবার তোমাদেরকে ভালো করে বলে দেব। প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন হবে, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে বুঝে বুঝে পড়বে। টেক্সট বইটা পড়বে তোমরা।